2 বছরের ফুটফুটে মেয়েটার লাশ সামনে নিয়ে যখন আমি হাউমাউ করে কাঁদছিলাম, ঠিক তখনই আমার মুখের ওপর ডিভোর্স পেপারটা ছুঁড়ে মারলেন শাশুড়ি। আমি হতভম্বের মতো তাকালাম শাশুড়ির দিকে। একে তো মেয়েকে হারিয়েছি কিছুক্ষণ আগেই, এখন আবার স্বামীর সংসারটাও হারাতে বসেছি। শাশুড়ি সোফায় বসে পায়ের উপর পা তুলে মিষ্টি জর্দা দেওয়া পানের খিলিটা মুখের ভেতর পুরে চিবোতে থাকলেন। আমি কোন ছাড়, নিজের রক্তের নাতিনের জন্যও তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। পাশেই দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। মেয়ের জন্য হয়তো কিছুটা কষ্ট পাচ্ছেন তিনি, কিন্তু আমার ব্যাপারে বিন্দুমাত্র হেলদোল নেই ওনার। শাশুড়ির ঠিক পাশে উনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আমি কান্না ভেজা চোখে একবার মেঝেতে তাকালাম। আমার ফুটফুটে মেয়েটার প্রাণহীন দেহটা পড়ে আছে মেঝেতে, গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে এখনো। পুকুরে ডুবে মারা গেছে যে। কিছুটা সময় আগেও মেয়েটা তার আদো আদো গলায় আমাকে মা বলে ডেকেছিল। মুহূর্তটা মনে পড়তে আমি আবারও হাউমাউ করে কেঁদে উঠলাম। ঠিক তখনই গর্জে উঠলেন শাশুড়ি। রুক্ষ গলায় বললেন, আদি খেতা দেখা বাঁচি না, আমার বাড়িতে চিল্লাপাল্লা চলবে না, কইয়া দিলাম। কাগজটাই সাইন করে আমারে আর আমার পোলাডারে উদ্ধার কর। এরপর যেইখানে খুশি সেইখানে গিয়া চিল্লাপাল্লা করিস। আমি কান্না জড়িত গলায় বললাম, আমার মেয়েটা মারা গেছে আম্মা, আমার বুকের মানিকটা আর নাই। আপনি কি দেখতেছেন না চোখে? কেমনে আমার সাথে এইসব বলতেছেন আপনি? সে তো আপনারও নাতি, একটুও দয়া মায়া নাই আপনার মনে? শাশুড়ি আবারও তিরিকি হয়ে ছেলের দিকে তাকালেন, অভিযোগের স্বরে বললেন, তোরে সামনে তুইয়া ওই মায়া আমারে কেমনে কইলো আমি চোখে দেখি না? তুই কি কিছুই কইবি না মৃদুল? আমি রাগে দুঃখে মৃদুলের দিকে তাকালাম। কান্না জড়িত গলায় চাপা আক্রোশে বলে উঠলাম, সে আর কি বলবে, সে তো আপনার বানানো একটা চাবির পুতুল। আপনি যেভাবে চাবি ঘুরাবেন সে তো ঠিক সেইভাবেই নাচবে। মুখ পুরি, তোর এত সাহস হয় কেমনে আমার কুলারে নিয়ে এইসব বলার? আপনার ছেলে আর আমার স্বামী, তাই সাহসটা না দেখিয়ে পারলাম না আম্মা। শাশুড়ি আবারও চেঁচিয়ে তার ছেলেকে বলে উঠল, তুই এখনো কিছুই কইবি না বাপ? এতক্ষণ মৃদুল চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার সে নড়ে চড়ে উঠল। রক্ত চক্ষু নিয়ে সে আমার দিকে তাকালো। আমি ঘৃণার চোখ সরিয়ে নিলাম। প্রাণহীন নিথর মেয়েটাকে টেনে বুকের সাথে মিশাতে যাব ঠিক তখনই মৃদুল আমার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিল। আমি না চাইতেও আমার হাত থেকে মেয়েটা নিচে পড়ে গেল। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠলাম আমি, তবে ব্যথাটা আমাকে কাবু করতে পারেনি। এ ব্যথা মেয়েকে হারানোর ব্যথার চাইতেও কোনো দিক দিয়েই বেশি নয়। তবে রাগ হলো আমার, আকাশ ছোঁয়া রাগ। আমার চুলগুলো এখনো মৃদুলের হাতের মুঠোয় বন্দি। আমি প্রচণ্ড রেগিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, তোমরা মা ছেলে চাইছোটা কি মৃদুল? আমার মেয়েটা আমার একার নয়, তোমাদেরও তো। তোমরা কি করে আজ এমনটা করতে পারছো? তোমাদের মনে কি একটুও দয়া মায়া নেই? অমানুষ তোমরা। চেয়ে দেখো তোমার মেয়ের দিকে, এই সেই মেয়ে যে তোমাকে বাবা বাবা বলে ডাকতো। ছোট ছোট পা দিয়ে কেঁপে কেঁপে সারা বাড়িটা হেঁটে বেড়াতো। ওর লাশটা সামনে নিয়ে কি করে এমনটা করতে পারছো তোমরা? আমি কেঁদে চলেছি অবিরাম। মৃদুল বলে উঠল, আমার মেয়েকে আমি তোর দোষেই হারিয়েছি। তুই মেরেছিস আমার মেয়েটাকে। আমার জীবন থেকে আমার মেয়েটা হারিয়ে গেছে, তাহলে তোকে রেখে কি করব আমি? ভালোই ভালোই ডিভোর্স পেপারে সাইন করে চলে যায় এখান থেকে, যদি নিজের ভালো চাস তো। আমি ঘৃণায় বললাম, আজকের দিনটায় অন্তত পশু না হলেও পারতে মৃদুল। মৃদুল ওর শক্ত হাতের সমস্ত শক্তি প্রয়োগ করে আমার গালে প্রচণ্ড জোরে চর বসালো। চরের জোর এতটাই ছিল যে মুহূর্তেই গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। শাশুড়ি সোফায় বসে পান চিবোচ্ছে আর খানিক বাদে বাদে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে। মৃদুল ওর চাপা গলায় আবারও বলল, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, যদি কখনো তোর বড় কোনো অন্যায় আমার চোখে পড়ে সেই দিনই তোর আর আমার সম্পর্কের ইতি হবে। আজ সেই দিন। তুই মেরে ফেলেছিস আমার মেয়েটাকে, এর চাইতে বড় ভুল আর কী বা হতে পারে? আমার আর সহ্য হলো না। নিজের মেয়েকে মারার অভিযোগ তুলছে সে আমার উপর। আমি রেগে দুঃখে বলে উঠলাম, একজন অবৈধ বাচ্চার মা ছাড়া
কোনো মাই তার সন্তানকে মারতে পারে না মৃদুল। আর আমি তো অবৈধ বাচ্চার মা নই, তোমার বিয়ে করা বউ। আমি কি করে আমার বাচ্চাটাকে মারতে পারি? তাহলে আমার মেয়েটা মারা গেল কি করে বল? আমি তীব্রভাবে ঘৃণার সাথে তাকালাম শাশুড়ির দিকে। ওনার ঠোঁটের কোণে এখনও সেই বাঁকা হাসিটা লেগে আছে। আমি চাপা আক্রোশে বলে উঠলাম, শেষবার আমার মেয়েটাকে তোমার মা ডেকে নিয়ে গিয়েছিল। শাশুড়ির মুখের হাসিটা মুহূর্তেই উদাও হয়ে গেল। সেই সাথে চোখে মুখে প্রচণ্ড রাগের লেলিহান শিখা জ্বলে উঠল। উনি হুঙ্কার করে মৃদুলকে বলে উঠলেন, আর কত সহ্য করবি বাপ? তোর বউ শেষে কি না আমার খুনি বানাইতে চায়? মৃদুল ঘৃণার সাথে বলে উঠল, ছি, তুই খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ সেটা জানতাম না। শেষে কিনা তুই আমার মায়ের উপরে আঙ্গুল তুলছিস। আমি মুখ ফিরিয়ে নিলাম। মৃদুল আমার চুলের মুঠি আবারও শক্ত করে ধরে বলল, তোর মতো কালসাপিনী যতদিন আমার ঘরে থাকবে ততদিন আমার জীবনে শান্তি আসবে না। এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন দিয়ে এখান থেকে চলে যা। এই যে সে বারবার ডিভোর্সের কথা বলছে, আমি তাতে একটু অবাক হচ্ছি না, কারণ এটাই হবার ছিল। আর ডিভোর্স পেপারটাও ওর মা ছেলে দুইজনে মিলে আগেই রেডি করে রেখেছিল। এতদিন একটা সুযোগের অপেক্ষায় ছিল শুধু ওরা। আমি একবার মেঝেতে তাকালাম। মেয়েটার শরীর ততক্ষণে ফ্যাকাশে হতে চলেছে। প্রচণ্ড কান্না পেল আমার। বুকে যেন কেউ আঘাত করছে। সেই আঘাতে বারবার জর্জরিত হচ্ছি আমি। এবার অসহায়ের মতো করে মৃদুলের দিকে তাকালাম। অনুনয়ের স্বরে বললাম, তোমার আর আমার মধ্যে যত বোঝাপড়া আছে সব পরে হবে মৃদুল। আগে আমার মেয়েটাকে দাফনের ব্যবস্থা করো প্লিজ। দেখো মেয়েটার শরীর কালচে হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার মেয়েটার জন্য। মৃদুল শক্ত গলায় বলল, ডিভোর্স পেপারে সাইন দে, তারপরে বাকিটা দেখা যাবে। তুমি যা বলবে তাই হবে, আগে মেয়েটার দাফনের ব্যবস্থা করো প্লিজ। তোমার পায়ে পড়ি মৃদুল। প্রচণ্ড হুঙ্কারে মৃদুল বলল, ডিভোর্স পেপারে সাইন দিতে বললাম না তোকে? আমি নিজের জায়গায় থেমে গেলাম। মুখ দিয়েও আর কোনো কথা বের হচ্ছে না আমার। শুধু তার প্রতি আমার একরাশ ঘৃণায় ঝরছে। আমি এবার মেঝেতে পড়ে থাকা মেয়েটার দিকে তাকালাম। এরপর চোখ সরিয়ে আবারও মৃদুলের দিকে তাকালাম। ওর হাতে ডিভোর্স পেপার আর একটা কলম। আমি এবার তাচ্ছিলের হাসি হাসলাম। ঘৃণার সহিত কান্না বিজড়িত গলায় বলে উঠলাম, আমার জীবনে থাকার মতো কোনো যোগ্যতাই তোমার মাঝে নেই মৃদুল। মৃদুল কোনো উত্তর দিল না, কিন্তু রাগী চোখে তাকালো আমার দিকে। আমি আর কোনো কথা না বাড়িয়ে ওর হাত থেকে কাগজটা টেনে নিয়ে কলমটা দিয়ে সাইন করে দিলাম। শাশুড়ি যেখানটায় বসে আছে তার সামনেই একটা ছোট্ট টি টেবিল আছে। আমি সেখানটায় গিয়ে টেবিলের উপর কাগজটায় রেখে যখন সাইন করতে যাব, তখন শাশুড়ি ফিসফিসিয়ে বলে উঠল, কইছিলাম না আমি তোরে এই বাড়িতে থাকতে দিব না? এবার বুঝলি তো আমার কত দম? আমি আর চোখে শাশুড়ির দিকে তাকালাম। উনি বিশ্বজয়ের হাসি হাসছে। আমিও হাসলাম নিঃশব্দে। ওনার মতো ফিসফিসিয়ে আমিও বললাম, দম সবারই থাকে আম্মা, ফেরাউনেরও দম ছিল। এখন কিন্তু ওনার কঙ্কালটা ছাড়া আর কিছুই নাই। দেখলাম ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে হঠাৎ করে। প্রচণ্ড রেগে গিয়ে মৃদুলের দিকে তাকিয়ে বলল, এই ডাইনিটারে তাড়াতাড়ি বাইর কর বাড়ির থেকে মৃদুল। ডিভোর্স পেপারটা আমার মুখে যেভাবে ছুঁড়ে মেরেছিলেন উনি, আমিও ঠিক সেভাবেই ওনার মুখের উপর সেটা ছুঁড়ে বললাম, আপনার ছেলেকে কষ্ট করে আমাকে বের করে দিতে হবে না। সব যখন শেষ হয়ে গেছে তখন আমি নিজের থেকে বের হয়ে যাচ্ছি। দরজা দিয়ে বের হবার জন্য আল্লাহ আমারে দুইটা পা দিয়েছে আম্মা। উনি মুখ ঘুরিয়ে নিলেন। আমি এগিয়ে গেলাম মৃদুলের দিকে। কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, বড্ড ভালোবেসেছিলাম তোমারে। তোমার কারণে নিজের ফ্যামিলি ছাড়ছি, নিজের পরিবার থেকে বিতাড়িত হয়েছি, তারপরেও তোমারে ছাড়ি নাই। আজ ভালোবাসার উপহার দিলা আমারে। আল্লাহর কাছে দোয়া করে আমার মতো অবস্থা যেন তোমার না হয়। আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে। যখন মেয়েটাকে কোলে নিতে চাইব ঠিক তখনই বাধা দিল মৃদুল। আমি হতবাক হয়ে তাকালাম তার দিকে। সে শক্ত গলায় বলে উঠল, আমার মেয়েকে নিয়ে যাবার সাহস দেখাইস না কিন্তু।
আমি এটা বরদাস্ত করব না। আমি হতভম্বের মতো বললাম, মানে? সে আবারও শক্ত গলায় বলল, আমার মেয়ের সমাধি আমার বাড়িতেই হবে। আমি চাই না আমার মেয়েটাকে নিয়ে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি। তুমি জাহান্নামে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের এই পরিণতি আমি মেনে নিতে পারবো না। আর তাছাড়া আমার মেয়েটাকে তো তুমিই মেরেছ, এরপর আমার মেয়েটার লাশ তোমায় নিয়ে যেতে দেব না। মেয়েটার লাশ তোমাকে নিয়ে যেতে দেব ভাবলে কি করে? আমি কান্নাজড়িত গলায় বললাম, আমাকে ডিভোর্স দিয়ে তারপর মেয়ের লাশের দাবি করেছ। মৃদুল চোখ সরিয়ে নিল। আমি আরেকটা বার মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা যেন এখনো আমাকে মা বা বলে ডাকছে। আমি হাউমাউ করে কাঁদলাম, কিন্তু মেয়েকে নিয়ে যাবার আর নাম নিলাম না। এখানে যদি মেয়ের সমাধি হয় তো হোক, মেয়ের নিজের বাড়িতেই তো থাকবে। আর তাছাড়া আমারও যাবার মতো কোনো জায়গা নেই, নিজের কোনো ঠিক ঠিকানা নেই। মেয়ের লাশটা দাফন করার মতো জায়গা জুটাতে পারবো কি না সেটাও অজানা। মৃদুল আমার সাথে যাই করুক, মেয়ের দাফনটা নিশ্চয়ই ঠিকঠাকভাবেই করবে। মেয়েটাকে সেও বড্ড ভালোবাসতো। আমি আর দাঁড়ালাম না সেখানে, পা বাড়ালাম সদর দরজার দিকে। দরজা বরাবর এসে আবারও থমকে দাঁড়ালাম। ফিরে তাকালাম পুরো বাড়িটার দিকে। আহ, এই সেই বাড়ি, যে বাড়িতে আমি একটু একটু করে সংসার সাজিয়েছিলাম। আজ সেই সব অতীত, আজ থেকে সব আমার জন্য পর। হয়তো এ ঘরে কিছুদিন পর অন্য কারো রাজত্ব হবে। বুকে কাঁটা দিয়ে উঠল হঠাৎ। হাত ধরে চেপে ধরলাম সেখানটায়। মৃদুলের দিকে চোখ পড়তেই দেখলাম সে শক্ত দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আছে। চোখের কোণে কয়েক ফোঁটা পানি চিকচিক করছে। আমিও আরও একবার দেখে নিলাম মেয়েটাকে। এমন সময় শাশুড়ি আবারও চেঁচিয়ে বলে উঠলেন, এখনও যাচ্ছিস না কেন পোড়ামুখী? আমার ছেলেটার দিকে আর বদ নজর দিস না, এবার একটু শান্তি দে। আমি ওনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলাম। এরপর পা বাড়ালাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় হাঁটছি আমি, কোথায় যাব জানি না। চোখ বেয়ে পানি ঝরছে অনবরত। একে তো এতদিনের সংসার, ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, তার উপর কলিজার টুকরো মেয়েটাও আর নেই। ইচ্ছে করছে কোথাও গিয়ে আত্মহত্যা করি, কিন্তু এটা যে মহাপাপ। একটা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে চলছিলাম আমি। দেখলাম একজোড়া ছেলে মেয়ে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করছে। বোধহয় ভালোবাসার কপত কপতি। ভালোবাসা কথাটা মনে হতেই বড্ড ঘৃণা হলো আমার। এই ভালোবাসাটাকে যতবার বিশ্বাস করেছি, ঠিক ততবারই ঠকেছি আমি। আমি চোখ সরিয়ে নিলাম তাদের দিক থেকে। এমন সময় ট্রেনের শব্দ কানে এলো। পাশের রেল লাইন দিয়ে একটা ট্রেন ঝড়ের বেগে আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি একভাবে তাকিয়ে রইলাম সেই ট্রেনটার দিকে। মুখে হঠাৎ তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল আমার, কারণ এই ট্রেনেই আমাকে সর্বপ্রথম ভালোবাসা শিখিয়েছিল। এই ট্রেনের বদৌলতে আমি ভালোবাসা নামক শব্দটার সাথে মিশে গিয়েছিলাম। ভালোবাসা নামক নরকের গভীরে পা বাড়িয়েছিলাম। ঠিক 9 বছর আগে, তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষার্থী। প্রি-টেস্ট এক্সাম শেষ হবার আগেই ঈদের আমেজ চলে এসেছে। ঠিক সেই কারণেই একটা এক্সাম বাকি থাকতে স্কুল কর্তৃপক্ষ ঈদের ছুটি ঘোষণা দেয়। একে তো সামনে ঈদ, সেই কারণে মনটা বেশ খুশি, কিন্তু এই খুশির মাঝেও একটা এক্সাম বাকি থাকা মানে গলায় কাঁটা আটকে থাকা। মন ভার করে নিয়ে বাসায় এলাম সেই দিন, কিন্তু বাসায় আসা মাত্রই মনটা আবারও খুশিতে ভরে গেল। নানু এসেছেন আমাদের 2 ভাই বোনকে নিয়ে যেতে। ওনার খুব ইচ্ছে হয়েছে এবার ঈদটা আমরা ওনার সাথেই কাটাবো। আমিও যেতে এক পায়ে রাজি। নানুর সাথে ছোট ভাইকে নিয়ে রওনা হলাম পরের দিন সকালে। কথা হলো ঈদের 2 দিন কিংবা 3 দিন পর আমার বড় ভাইয়া গিয়ে আমাদের 2 ভাই বোনকে নিয়ে আসবে। ঈদ কাটলো বেশ ভালো করেই। এর মাঝেই একদিন আমার ভাইয়া গিয়ে উপস্থিত হলো সেখানে। এবার ফিরে আসার পালা। রাতটা কাটিয়ে পরের দিন ভোরে রওনা করলাম রেল স্টেশনের দিকে। তখনকার সময়ে আমার বাড়িমুখও এই একটা ট্রেনই ছিল।
কোনো কারণবশত যদি এটা মিস হয়ে যায় তাহলে বাসে আসা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নেই। বাসে আসা মানে আমার জন্য জীবন আর মৃত্যুর মাঝামাঝি অবস্থান করা। অনেক হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে পারলাম ঠিকই, তবে বসার জন্য কোনো সিট পাইনি। একে তো এই একটা ট্রেন, তার উপর ঈদের আমেজ, লোকজনের যাতায়াত তখন একটু বেশি, প্রায় দুটো স্টেশনের মতো দাঁড়িয়ে থাকতে হলো আমাকে। এরপর একটা সিট পাওয়া গেল। আমার ভাইয়া আমাকে সুকৌশলে সেই সিটে বসিয়ে দিয়ে নিজেরা খানিক দূরে দাঁড়িয়ে রইল। আমার পাশে এসে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও তখন ছিল না। আমি যেই সিটে বসেছি সেই সিটেই জানালার পাশে বসা ছিল এক সুদর্শন ছেলে। যদিও আমাদের দুজনার মধ্যে তখনও চোখাচোখি কিংবা মুখে কোনো কথাও হয়নি। লোকজন যে পাশে দাঁড়ানো আমি সেই পাশে বসা ছিলাম বিদায় আমার গায়ের সাথে অনেক লোকের স্পর্শ লাগছিল। খুব অস্বস্তি হচ্ছিল আমার, তবে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তখন। কয়েক মুহূর্ত বাদে আমার পাশের সিটে বসা ছেলেটা উঠে দাঁড়িয়ে খুবই ভদ্রতার সহিত আমাকে বলল, তুমি এসে এই পাশে বসো, আমি ওখানটায় বসছি। আমি অবাক হয়ে বললাম, কেন? ওপাশে অনেক লোকজনের যাতায়াত, তোমার গায়ে ব্যথা লাগতে পারে। আমি মুগ্ধ হলাম ছেলেটির কথায়। বিনা বাক্য প্রয়োগ করেই চলে গেলাম সেই ছেলেটির সিটে। ট্রেন চলছে নিজ গতিতে। একে তো গরমের দিন, তার উপর ট্রেন ভর্তি লোকজন গিজগিজ করছে। ভ্যাপসা গরমে শরীরে জ্বালা করছে, কপাল বেয়ে ঘাম নিচে পড়ছে বারবার। আমি আমার হাতের তালুতে একভাবে ঘাম মুছেই যাচ্ছি। ছেলেটি সেটা খেয়াল করে তার ব্যাগের পকেট থেকে আমাকে টিস্যু বের করে দিতেই আমি মুচকি হেসে ভদ্রতার সহিত মানা করে দিলাম। আমাকে অবাক করে দিয়ে ছেলেটি জোরপূর্বক আমার হাতে টিস্যুটা গুজে দিল। আমি বিস্ময়ে তাকালাম তার দিকে। ছেলেটি তার হাস্যোজ্জ্বল মুখে বলল, সামান্য টিস্যুই তো, ঘামটা মুছে নাও, কিছুটা হলেও আরাম পাবে। আমি তাই করলাম। ছেলেটি নিচ থেকে আবারও বলে উঠল, আমি ফায়াজ, তুমি? আমি মুচকি এসে বললাম, আমার নাম তনিমা, সবাই আমাকে তনু বলেই ডাকে। ছেলেটি এবার হাসলো, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার নামটা বেশ সুন্দর। যাচ্ছ কোথায়? বাড়ি যাচ্ছি, নানুর বাড়িতেই ছিলাম এতদিন। ছেলেটি এসে বলল, তুমি নানু বাড়ি থেকে আসছো আর আমি নানু বাড়ি যাচ্ছি। আমি হাসলাম নিঃশব্দে। বেশি কথা বলা যাবে না, বড় ভাইয়া আছে সাথে, বেশ রাগী সে। যদি কোনোভাবে দেখে ফেলে কোনো অপরিচিত ছেলের সাথে ভাব দেখিয়েছি তাহলে বাড়ি গিয়ে অনেক বকবে। যদিও দেখার কোনো চান্স নেই, সে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে, তবুও নিজেকে সাবধান রাখতে দোষের কি। ছেলেটি আবারও নিচ থেকে বলা শুরু করলো, কিসে পড়ো তুমি? আমি ছোট্ট করে বললাম, ক্লাস 10, এসএসসি দিব এবার। ফায়াজ নামের ছেলেটি হেসে বলল, তাহলে তো দেখছি তুমি আমার হাঁটুর বয়সী। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, আমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি গতবার, এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি একটা সরকারি ব্যাংকেও জব করছি। আমি বিস্মিত চোখে তাকালাম ছেলেটির দিকে। ছেলেটি আপন মনে আবারও বলতে লাগলো, আসলে চাকরিটা পেয়েছে আমার বড় চাচার মাধ্যমেই, উনিও সেই ব্যাংকে জব করেন, জবটা পেতে উনি আমাকে অনেক হেল্প করেছেন। ওহো, আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। তুমি একা নাকি? আমি একাই। ওরা তোমার ভাই? জি, ওনারা আমার ভাই। ছেলেটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার ভাইয়া কি করে? আমি বললাম, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছেলেটি নিচ থেকে আবারও বলে উঠল, আমরা 3 ভাই 1 বোন। আমার বড় ভাই হাই স্কুলের হেড টিচার, মেজো ভাই পুলিশের বড় কর্মকর্তা আর ছোট বোন প্রাইমারি স্কুলের টিচার। আমার বাবা কৃষি ব্যাংকের অফিসার আর মা গৃহিণী। আমি অবাক হয়ে শুনতে লাগলাম ছেলেটির কথা। অসম্ভব সুন্দর একটা পরিবার, পুরো পরিবারটাই প্রতিষ্ঠিত। আসলে টাকা থাকলে সবই সম্ভব, মনে মনে ভাবলাম। আরও কিছুটা সময় চলে গেল, ছেলেটির নজর এলো আমার হাতের দিকে। ঈদ বিদায় হাত ভর্তি মেহেদি দেওয়া ছিল। সে আমার হাতের দিকে তাকিয়ে নরম গলায় বলল, মেয়েরা মেহেদি দিয়ে জনসমাগমে যাক, এটা আমার পছন্দ নয়, কারণ মেয়েদের সাজগোজ শুধুমাত্র তার স্বামীর জন্য করাই উচিত। তবে তোমাকে ভালোই লাগছে। ওনার কথায় আমি কিছুটা ইতস্তত বোধ করলাম, তবে আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। হঠাৎ ছেলেটি বলতে লাগলো, আমার খুব ঘুম পাচ্ছে।
এখন আমার কি বলার থাকতে পারে বুঝলাম না। তাও ভদ্রতার খাতিরে বললাম, ঘুম পেলে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ুন, তোমার কাঁধে মাথা রেখে ঘুমাই। হঠাৎ ওনার এমন কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম। যত দ্রুত সম্ভব কয়েক ইঞ্চি দূরে সরে গিয়ে বসলাম ওনার কাছ থেকে। উনি হেসে বললাম, ভয় পেলে? এবার আমি কোনো উত্তর দিলাম না। বাইরের গাছগুলো দেখছি আমি, সাই সাই করে সব কিছু কেমন করে যেন পিছনে চলে যাচ্ছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি সেই দিকে। আমার বন্ধু হবে তুমি? আমি বিস্ময়ে তাকালাম তার দিকে। সে আবারও তার হাস্যোজ্জ্বল মুখে বলল, হবে আমার বন্ধু? আমার কোনো মেয়ে বন্ধু নেই। আমি কোনো চিন্তা ভাবনা না করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। এত সুদর্শন ছেলের বন্ধুত্বের অফার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়? বোঝা গেল ছেলেটি খুশিই হলো খুব। আমিও খুশি হলাম এমন একজনের বন্ধু হতে পেরে। সে আবারও বলল, আমি আমার বন্ধুর সাথে কিভাবে যোগাযোগ করব? আমি সংকোচে বললাম, কিভাবে? তোমার ফোন নাম্বার দাও। আমার তো কোনো ফোন নেই। সে কিছু একটা ভেবে বলল, তোমার আম্মুর নেই? হ্যাঁ আছে। তাহলে সেটাই দাও। আমি বিনা সংকোচে আম্মুর ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার স্টেশন চলে এসেছে। এবার আমার নামার পালা। ওনার কাছ থেকে বিদায় নিয়ে যখন ট্রেন থেকে নামবো তখন খেয়াল করলাম উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। মনের মধ্যে অজানা এক অনুভূতি কাজ করতে শুরু করে দিয়েছে ততক্ষণে। একেই বুঝি বলে ভালোবাসা। যদিও ভালোবাসার মানেটা তখনও আমার কাছে অস্পষ্ট, তবে ভালোবাসার অধ্যয়নটা তখন থেকেই শুরু। বাড়ি আসার পর থেকেই মনটা বেশ ফুরফুরে লাগলো আমার। বারবার মনটা নেচে নেচে উঠছে, মনে ধোলা লেগেছে খুব। চাচাতো বোনেরা আমার অবস্থা দেখে আমাকে নিয়ে মজা করা শুরু করে দিয়েছে। সেদিন দিনে কিংবা রাতে সেই ফায়াজ নামের লোকটা আর কল করেনি। তবে পরদিন সকাল সকাল কল দিয়ে আমার সাথে কথা বলার তীব্র বাসনা জানিয়েছে। আমিও খুশি মনে তার সাথে কথা বলতে শুরু করলাম। দিন গড়িয়ে যাচ্ছে, প্রতিদিনই আমাদের মধ্যে দুষ্ট মিষ্টি কথা চলছে। তখনও পর্যন্ত তথাকথিত বন্ধুত্বের মধ্যে আমরা আটকে আছি। এর মাঝে একদিন সে ফোন করে ভালোবাসার দাবি করে। আমি মন থেকে তাকে পছন্দ করলেও মুখে জানাতে পারিনি। ছেলেটা সেই দিনই খুব কান্নাকাটি করে। আমি সহ্য করতে পারি না সেটা। তখন থেকেই শুরু হয় আমাদের প্রেমের সম্পর্ক। আমি তো অনেক খুশি। বর্তমানে এমন ছেলে পাওয়া দুষ্কর। সে দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাও ভালো। মোট কথা আমি খুবই খুশি তাকে ভালোবেসে। সেও খুশি। তার কথা বলার ধরনই বলে দেয় সে আমাকে কতটা ভালোবাসে। রোজার ঈদে তার সাথে আমার পরিচয়। এখন কুরবানির ঈদ চলছে। সম্পর্কটা আগের চেয়েও গভীর হয়েছে। শত ব্যস্ততার মাঝেও আমাদের কল করার কথা বলা হয় না। মাঝে মাঝে মিষ্টি মধুর মেসেজ হয়। মেসেজের কথাগুলো আমার কলিজায় স্পর্শ করে যায়। এরই মাঝে তার খুব ইচ্ছে হয় আমাকে ভিডিওতে দেখার, কিন্তু এটার কোনো উপায় ছিল না। তখন অ্যান্ড্রয়েড ফোন শুধু আমার ভাইয়ারই ছিল, আর সে থাকতো শহরে। আমি তাকে আমার ব্যর্থতার কথা জানালে সে কিছুটা মন খারাপ করে। এরপর সে সিদ্ধান্ত নেয় আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করবে, যেন প্রতিদিনই আমাকে দেখতে পারে। আমি মুখে অস্বীকার করলেও মন থেকে ঠিকই খুশি ছিলাম। ফোনের লোভে নয়, তাকে দেখার লোভে। কারণ তখন আমাদের আর্থিক অবস্থা ঠিকই ততটাও ভালো ছিল না যে চাইলেই আমি একটা ফোন কিনতে পারবো। ফোন নিয়ে যেদিন আসার কথা ছিল ঠিক সেই দিনই সে ফোন করে জানালো আসতে পারবে না, একটা ঝামেলার মধ্যে আছে সে। আমার বুকে দাগ কাটলো। ঝামেলা মানে? কোনো খারাপ কিছু নয় তো? প্রেমের শুরুটা আবেগ আর ঝোঁকের মাথায় হলেও এখন আমি তাকে পরিপূর্ণভাবেই ভালোবাসি। তার কোনো ক্ষতি হোক আমি চাই না, চাইতেও পারি না। প্রায় সপ্তাহখানেক তার সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। আমি চাতক পাখির ন্যায় অধীর আগ্রহে বসে থাকি কখন সে কল করবে, আমার কলিজা ঠান্ডা হবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমাকে কল করে।
সেদিন আমার খুশি দেখে কে আবারও সম্পর্কটা আগের মতো স্বাভাবিক হয়। প্রায় 3.5 মাসের সম্পর্ক আমাদের। ইদানিং সে খুবই ব্যস্ততার মাঝে দিন কাটায়, ঠিকমতো আমার সাথে কথা বলার সময়টাও পায় না। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ সে যথাসম্ভব আমাকে সময় দেওয়ার চেষ্টা করে। রাতে ফোন করেও অনেক সময় কথা বলে, যে কারণে মায়ের ফোনটা কৌশলে নিজের কাছেই রেখে দেই। সেই দিন সকালে ইচ্ছে করলো তার সাথে কথা বলার। আমি নিজ থেকে কল দিলাম, ফোনটা ওপাশ থেকে কেটে দেওয়া হচ্ছে। আবারও দিলাম, কিন্তু এখনও কেটে দেওয়া হলো। ভাবলাম সে হয়তো ব্যস্ত আছে, কিন্তু মনে একটা খটকা থেকেই গেল। এই টাইমে তার অফিস নেই, তাহলে এত ব্যস্ততা কিসের? আমি ফোনটা হাতে নিয়ে অধীর আগ্রহে বসে রইলাম। এক সময় আমার ফোনে কল এলো। নাম্বারটা দেখে বুকের পাথরটা নেমে গেছে ততক্ষণে। আমি উৎফুল্লতার সাথে কলটা রিসিভ করে সালাম দেই। উনি মলিন মুখে সালামের জবাব দিল। আমার কপালে সামান্য ভাঁজ পড়ল। উৎকণ্ঠা নিয়ে বললাম, আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে যে, অসুস্থ নাকি আপনি? সে নরম গলায় উত্তর দিল, এখন কথা বলা যাবে না, পরে ফোন দেই তোমাকে। আমি বললাম, কেন? উত্তর এলো, ব্যস্ত আছি। এবার আমার বেশ রাগ হলো। খানিক তেজ দেখিয়ে বললাম, ইদানিং আপনি আমাকে প্রচণ্ড ব্যস্ততা দেখান। কিসের এত ব্যস্ততা আপনার? এখন তো অফিস টাইম নয়, তাও কেন কথা বলতে আপনার এত দ্বিধা? কোথায় আছেন আপনি? চারদিকে শুনশান নীরবতা আমাকে গ্রাস করছে। কারো মুখে কোনো কথা নেই। আমি কথা বলছি না ইচ্ছে করে। তার উত্তরের অপেক্ষায় আছি যে। সে কয়েক মুহূর্ত নীরব রইল। একটা সময় অপরাধীর গলায় সে বলে উঠল, আমি বিয়ে করেছি তনু, শ্বশুর বাড়িতে আছি এখন, তাই চাইলেও কথা বলতে পারবো না। প্লিজ ভুল বুঝবা না আমায়। এবারে রাগটা আমার দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। আমি সিরিয়াস হয়ে তাকে প্রশ্নটা করলাম, সে কিনা আমার সাথে মজা করছে। আমি কিছুটা মেজাজ দেখিয়ে বললাম, এই ধরনের মজা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আপনি কোথায় আছেন বলুন তো? কেন কথা বলতে চাইছেন না আমার সাথে? কি এত ব্যস্ততা আপনার? আমি মজা করছি না তনু, সত্যিই আমি বিয়ে করেছি, তবে নিজের ইচ্ছেতে নয়। এক প্রকার বাধ্য হয়েই আমাকে বিয়েটা করতে হয়েছে। আমি নিজ জায়গায় জমে গেলাম এবার। এটা কি বলছে সে? হাতগুলো কাঁপছে আমার। এই বুঝি ফোনটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে যাবে। ওপাশ থেকে উনি বলতে লাগলেন, হ্যালো হ্যালো। কি হলো তনু? আমি স্তম্ভিত ফিরে এসে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি সত্যিই বিয়ে করেছেন? বললাম তো, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। এবার আর ঠিক থাকতে পারলাম না। ফোনটা অটোমেটিকভাবেই পড়ে গেল নিচে। আমিও ধপাস করে বসে পড়লাম মাটিতে। এটা কি বললেন উনি? চোখের ভাত ভেঙে পানি বেরোতে চাইতেছে। বুক ফাটা আর্তনাদ বুকের পাঁজর বেদ করে আসছে। গলা ফাটিয়ে গগনবিদারী চিৎকার করতে ইচ্ছে করছে খুব, কিন্তু এর কোনোটাই যে করা যাবে না। বাড়িতে মা বাবা আছে, আরও অনেকেই আছে, তাই চাইলেও নিজের কষ্টটা নিজের মতো করে প্রকাশ করতে পারবো না। আমার চোখ বেয়ে নিঃশব্দে পানি পড়ছে। ফোনটার দিকে তাকালাম এবার। ততক্ষণে ওপাশ থেকে কলটা কেটে দেওয়া হয়েছে। আমি অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা হাতে নিলাম। এরপর চুপিসারে রুমে এসে চলে গেলাম আমার বিছানাটায়। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে খুবই সতর্কতার সাথে কাঁদছি আমি। সেদিন সারাদিন আর ঘর থেকে বের হলাম না, কিছু খেতেও ইচ্ছে করেনি। তবে দুপুরে মায়ের অনেক জোরাজুরিতে খেতে হলো আমাকে। বিকালের দিকে জানালাটার পাশে বসে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে রইলাম। মা আমাকে প্রশ্ন করলো আমার কিছু হয়েছে কিনা। আমি শুধু মাথা নাড়িয়ে জানান দিলাম কিছুই হয়নি আমার। সন্ধ্যের পর সেই চিরচেনা নাম্বারটা থেকে কল এলো, তখনও মোবাইলটা আমার হাতেই। আমি অতি আগ্রহে কলটা রিসিভ করলাম এই আশায় সে বুঝি এক্ষুনি বলবে, আমি বিয়ে করিনি তনু, তোমার সাথে মজা করছিলাম শুধু। বিয়ে তো আমি শুধু তোমাকেই করব। সব কিছুকে ভুল প্রমাণিত করে দিয়ে উনি আবারও বললেন, আমাকে মাফ করে দিও তনু। আমি শুধু নিঃশব্দে শুনলাম। উনি আবারও বললেন, আমার বাবা হজে যাচ্ছেন, আর ওনার ইচ্ছে হচ্ছে হজে যাবার আগে আমাকে বিয়ে করিয়ে তারপর যাবেন।
তাই বাবার ইচ্ছাটা পূরণ করতে নিজের ভালোবাসাটাকে বিসর্জন দিতে হলো আমাকে। আমি এবারে নির্জীব গলায় বললাম, আপনার বউ বোধহয় অনেক সুন্দরী। সে হেসে বলল, সে আমার মায়ের বোনের মেয়ে, মানে আমার খালাতো বোন। তবে তোমার কথা সত্য, সে সত্যিই অনেক সুন্দরী আর অনেক ভদ্র একটা মেয়ে। আমি চোখ বুজলাম, হতাশ গলায় বললাম, খালাতো বোনকে বিয়ে করেছেন ভালোই তো। আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল তাকে আমার বউ করে আনবে, আমার বাবাও রাজি ছিল। ও আচ্ছা আচ্ছা, এখন রাখছি তাহলে। আমি কোনো বাধা দিলাম না, যে আমার নয় তাকে জোর করে কথা বলানোর তো কোনো মানেই নেই। মনকে অনেক বুঝ দিলাম, বুকে পাথর চাপা দেওয়ারও চেষ্টা করলাম, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। কিছুতেও ভুলতে পারছি না তাকে, বারবার ইচ্ছে করে তার কণ্ঠটা একবার শুনতে। এ কণ্ঠে যেন আমার প্রাণ মিশে আছে। 2 দিন পর নিজ থেকে কল করলাম, সেও রিসিভ করে বলল, এভাবে যখন তখন কল করো না প্লিজ, আমি এখন বিবাহিত। আমি মৃদু হেসে বললাম, আমি ভুলে গিয়েছিলাম আপনি বিবাহিত। এখন থেকে মনে রাখার চেষ্টা করব, তা না হলে আমার নতুন সংসারে সমস্যা হতে পারে। আমি আর কোনো কথা না বাড়িয়ে ছোট্ট করে বললাম, ভালো থাকবেন। সেদিনের পর আমি ওনাকে আর একবারও কল করিনি, কিন্তু ভুলতেও পারিনি তাকে। মানুষ বলতো প্রথম ভালোবাসা নাকি কখনোই ভোলা যায় না। আজ সেটা আমার কাছে পরিষ্কার। প্রতি রাতে আমাকে কাঁদতে হয়, চেষ্টা করি না কাঁদার, তবে তার কথা মনে হলেই আমার কান্না পায়, প্রচুর কান্না পায়। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি, কত রাত যে বালিশ ভিজিয়েছি কেঁদে কেঁদে, তা আমারও অজানা। ইদানিং একটা নাম্বার থেকে প্রায়ই ভালোবাসার মেসেজ আসে, প্রায়ই কল আসে, রিসিভ করলে কথা বলে না। হ্যালো হ্যালো বলে নিজ থেকে বিরক্ত হয়েই কেটে দেই। এটা এখন নিত্যদিনের ঘটনা, আমি গুরুত্ব দেই না তেমন। এর মাঝে জানতে পারি মেসেজ দেওয়া আর কল করা ছেলেটা আমাদের পাশের এলাকারই, নাম সজল। ওর বাবা সরকারি চাকরিজীবী লোক, এলাকার প্রতাপশালীদের মধ্যে অন্যতম। বর্তমানে ডিগ্রিতে পড়ছে ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসে, বিয়েও করতে চায়। আমি এড়িয়ে যাই ব্যাপারটা। আমার কোচিংয়ের সামনে প্রায় প্রতিদিনই ঘুরঘুর করে ছেলেটা, কিছুটা গুন্ডা টাইপের দেখতে, চেহারাটাও তেমন ভালো লাগে না। বান্ধবীরা আমাকে বারবার সতর্ক করে যেন এই ছেলের প্রেমে না পড়ি। একে তো দেখতে সুন্দর না, তার উপর গুন্ডা গুন্ডা ভাব। আমি ওদের আশ্বাস দিই, আর যাই হোক, এই ছেলের প্রেমে আমি পড়ব না। যেখানে প্রথম ভালোবাসাটাকে এখনও ভুলতে পারলাম না, সেখানে নতুন করে প্রেমে পড়ার কোনো মানেই হয় না। সেই দিন বেহায়ার মতো ফায়াজ নামের সেই ছেলেটার নাম্বারে কল করেছি, যে আমার মনে ভালোবাসার রং লাগিয়েছিল। কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। একবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। আমি ভেজা গলায় সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা কি খবর তোমার? আমি ধীর হয়ে বললাম, আমার আর কি খবর? এভাবে কেন বলছো? আমি কথা ঘুরিয়ে বললাম, আপনার ওয়াইফ কেমন আছে? খুব ভালো আছে সে। তোমার লেখাপড়া কেমন চলছে? আমি মৃদু হেসে বললাম, ভালোই চলছে। সে আবারও বলল, ভালো করে লেখাপড়াটা করো, সামনে এসএসসি, রেজাল্টটা তো ভালো করতে হবে, তা না হলে ভালো কোনো কলেজে চান্স পাবে না কিন্তু। আমি উত্তর দিলাম না তার কথার। সে আবারও ব্যস্ততার অজুহাত দেখিয়ে কলটা কেটে দিল। মনে জিদ চাপলো সেই দিন। এভাবে নিজেকে বারবার ছোট করার কোনো মানেই হয় না। ভালোবাসাটাকে না হয় মনের মধ্যেই পুষে রাখবো, তাও বেহায়ের মতো আর কল করব না তাকে। এসএসসি এক্সাম শেষ অনেক আগেই, এবার ফল প্রকাশের পালা। রেজাল্টের দিন অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। অবশেষে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ফল হাতে পেলাম। খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে রেজাল্ট। আমার বাবা মা খুশি, আত্মীয় স্বজনেরাও খুশি, তবে আমার শিক্ষকেরা আমার রেজাল্টে তেমন খুশি হতে পারেননি। আমার কাছ থেকে তাদের এক্সপেকটেশন আরও বেশিই ছিল। যাই হোক, আমাদের বাড়ির কাছাকাছি একটা কলেজে ভর্তি হলাম। প্রথমবারের মতো কলেজে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। তার উপর সব বান্ধবীরা মিলেই এই কলেজে ভর্তি হয়েছি। কলেজে যাওয়া আসা, পড়ালেখা, বান্ধবীদের সাথে সময় কাটানো, সব মিলিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল আমার। সেই দিন এক বান্ধবী আমাকে আলাদা করে বাকিদের কাছ থেকে কিছুটা দূরে এনে জিজ্ঞাসা করলো, ব্যাপারটায় কিছুটা অবাক হই আমি। সে আমাকে চুপিসারে বলে, সেই দিন এক বান্ধবী আমাকে আলাদা করে বাকিদের কাছ থেকে কিছুটা দূরে ডেকে নেয়। ব্যাপারটায় কিছুটা অবাক হই আমি।
সে আমাকে চুপিসারে বলে, একটা কথা বলার ছিল তোকে। আমি তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে, বললাম, কি কথা রে? সজল ভাইকে নিয়ে কিছু কথা। কোন সজল? ওই যে যে তোকে পছন্দ করত। আমি কয়েক সেকেন্ড নীরব থেকে বললাম, ও, বল, কি বলবি? সে কিছুটা সময় এদিক ওদিক তাকিয়ে হাতের আঙুলগুলো বারবার চাপতে থাকে। এরপর নিরীহ গলায় বলে, সে তোকে অনেক ভালোবাসে রে। তা আমি কি করব? তুই ওকে গ্রহণ করে নে। আমি হাসলাম আর বললাম, তুই আমার বান্ধবী হয়ে উনার জন্য বলছিস যে? কি হলো হঠাৎ? সজল ভাইয়া গতকাল আমাকে কল দিয়েছিল। সে সত্যিই তোকে অনেক ভালোবাসে। আমি সাফ সাফ বলে দিলাম, সে ভালোবাসে বললে যে আমাকেও ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আমি ওনাকে ভালোবাসতে পারবো না বলে দিস। আমি চলে এলাম সেখান থেকে। বান্ধবীটা আমাকে প্রায়ই সজলের কথা এটা ওটা বলতে থাকলো। আমি এই কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে কথাগুলো বের করে দেই। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষের মাঝামাঝি আছি। নতুন করে কোনো সম্পর্কে যাইনি তখনও। এর মাঝে সজলের ভালোবাসার দাবি তো আছেই। সব কিছুকে অগ্রাহ্য করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। সেদিন বিকালে ফোনে গান শুনছিলাম। এখন আর আম্মুর ফোন নয়, নিজেরই একটা ফোন আছে। আমার আব্বু একটা বাটন ফোন কিনে দিয়েছে আমায়। গান শোনার এক ফাঁকে কলটা বেজে উঠল। আমি অবাক হলাম নাম্বারটা দেখি। এটা সেই সজলের নাম্বার। তবে এই নাম্বার তো ওনার জানার কথা নয়। নতুন ফোন নিয়েছি। আমার ফ্যামিলির লোক আর বান্ধবীরা ছাড়া এই নাম্বার আর কেউই জানে না। না চাইতেও আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে কিছু বলার আগে আমি বিস্ময় নিয়ে বললাম, আপনি আমার এই নাম্বারটা কোথায় পেলেন? সে হেসে বলল, যাকে ভালোবাসি তার নাম্বার পাওয়াটা তেমন কঠিন কোনো কাজ নয়। ওনার কথায় আমি বেশ বিরক্ত হলাম। দাঁতে দাঁত খিচিয়ে বললাম, ফোন কেন করেছেন? তোমার সাথে কথা বলবো তাই। আমার সময় নেই। ফোন কেটে দিলাম আমি। আবারও কল এলো, রিসিভ করলাম না। বারবার কল বাজতেই থাকলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে রিসিভ করলাম। ঝাঁজ দেখিয়ে বললাম, সমস্যাটা কি আপনার? কেন এভাবে বিরক্ত করছেন আমাকে? বিরক্ত না করলে যে আমাকে ভালোবাসবে না তুমি? আমি অবাক হলাম এবং বললাম, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। দয়া করে আমাকে বিরক্ত করবেন না প্লিজ। সে হেসে বলল, যতদিন আমাকে তুমি ভালো না বাসবে ততদিন তোমাকে এইভাবে বিরক্ত করেই যাব। এক প্রকার বাধ্য হয়ে আমি কলটা কেটে দিলাম, সাথে ফোনটাও অফ করে দিলাম সাথে সাথেই। দিন যাচ্ছে, আমার লেখাপড়া, কলেজ সব কিছুই ঠিকঠাকভাবেই চলছে। সাথে সেই সজলের ভালোবাসার দাবি নিয়ে বারবার ফোন করা তো আছেই। ইদানিং ওর ইমোশনাল কথাগুলো প্রায়ই আমাকে দুর্বল করে দেয়। আমি কি করব ভাবতে পারছি না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। সেদিন যখন সে আবারও কল দিল, আমি বললাম, আমার বাজে একটা অতীত আছে, আপনি জানতে চান? জি, অবশ্যই জানতে চাই। জানার পর কি আমার প্রতি আপনার এই ভালোবাসা থাকবে? আগে বলো শুনি, তারপর দেখা যাক। আমি একবার আকাশের দিকে তাকালাম, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলাম আমার সাথে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা। সে শুনছে, খুব মনোযোগের সাথেই শুনছে। আমার কথা বলা শেষ হলে কিছুটা সময় চুপ থেকে বললাম, কি এবারও কি বলবেন? আপনি আমাকে ভালোবাসেন? আমাকে অবাক করে দিয়ে সে হু হু করে হেসে উঠল। হাসিটা বেশ খারাপ লাগলো আমার কাছে। ভাবলাম বোধহয় তাচ্ছিল্যের হাসি হাসছে। আমি বললাম, জানতাম এটা শোনার পর আপনার প্রতিক্রিয়া এমনটাই হবে। সে এবার নরম গলায় বলল, এভাবে বলছো কেন? আমি এমনটা হীনমনের লোক নই এবং মিনমিন করে হাসিনি তোমাকে তাচ্ছিল্য করার জন্য। তাহলে তুমি কি ভাবছো এই সাধারণ একটা ঘটনা তোমার প্রতি আমার ভালোবাসা কমিয়ে দিবে? আমি শুনতে লাগলাম ওনার কথা, ভাবতে থাকলাম কি বলতে চাই উনি। সে বলল, এটা তো মাত্র সিম্পল একটা রিলেশন। আল্লাহ না করুক তোমার যদি কয়েকটা বিয়েও হয় এবং একটা বিয়েও না টিকে এবং সে সময়ে যদি তুমি আমার কাছে ফিরে এসো, আমি কখনোই তোমাকে ফেরাবো না। আমার ভালোবাসার দরজা সর্বদাই তোমার জন্য খোলা থাকবে।